5 মিনিট টাইম দিয়েছিলাম যাতে সবাই মোটামুটি জয়েন করতে পারে, বাট ইটস ওকে। আর বেশিরভাগই আমি মোটামুটি জয়েন করেছেন। তো আজকের ক্লাসে শুরু করছে আমরা। আমাদের আগের দিন কি করেছিলাম আমাদের কিছু মনে আছে? মানে হিউম্যান বডি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, একটা ছোট্ট রিক্যাপ করবো, কুইক রিক্যাপ করবো। তো আগের দিন আমরা হিউম্যান বডি ঠিক মতো আসছে না, বাকিটা শুনতে পাচ্ছেন? মানে আপ এন্ড ডাউন করছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু কম হচ্ছে আর কি। ম্যাম অ্যাবসলিউটলি ক্লিয়ার। না না, এখন পুরো ক্লিয়ার। তো আগে, আচ্ছা ঠিক আছে, এবার সবাই একটু কাইন্ডলি মিউট করে নেবেন স্পিকারটা। আগের দিন আমরা হিউম্যান বডি সম্পর্কে পড়েছিলাম। হিউম্যান বডি ফার্স্ট অফ অল, হিউম্যান বডিতে কি কি কাজ হয়, কিভাবে একটা সেল থেকে, একটা কোষ থেকে একটা পূর্ণাঙ্গ শিশু, এবং তারপরে আস্তে আস্তে শিশুর বেড়ে ওঠা, এবং তারপরে সে একটা প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের পরিণত, সে ফিমেল হতে পারে বা মেল হতে পারে। তো আমাদের ইন্টারনাল বডি কিভাবে তৈরি হয়, সেই খাঁচা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে যে আমি আগের দিন এই উদাহরণটা অনেকবার দিয়েছিলাম, তাই আমার খুব ভালো মনে আছে যে আমরা যে বাড়ি বানানোর সময় যে কিভাবে প্রসেস করি, একটা বাড়ি তো দুম করে একদিনে তৈরি হয়ে যেতে পারে না, রাইট? বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, হোয়াটএভার। তো সেক্ষেত্রে আমাকে বাড়ি বানাতে গেলে আমাদের ক্ষেত্রে বেশ খানিকটা সময় দরকার, এবং সবার আগে যেটা করতে হয় সেটার জন্য একটা ভিত তৈরি করতে হয়। তারপরে সেখান থেকে আস্তে আস্তে পিলার উঠবে, তারপরে একটা খাঁচা হবে, প্রপার খাঁচা হবে, সেই খাঁচার উপর থেকে আস্তে আস্তে সিমেন্ট বালি দিয়ে আস্তে আস্তে একটা গোটা বাড়ি তৈরি করা। তো ইটস টাইম টেকিং, ইটস নট ওয়ান ডে জব, রাইট? বা ওভারনাইট জবও নয়। তো স্কেলেটাল মাসেলস নিয়ে আমরা কথা বলেছিলাম, স্কেলেটাল মাসেলস, স্মুথ মাসেলস, এবং আমরা কার্ডিয়াক মাসেলস নিয়েও হয়তো কথা বলেছিলাম। যে আমাদের বেসিক্যালি আমাদের কঙ্কাল তন্ত্র যদি আমাদের স্ট্রং নয়, এবং কঙ্কালটা আমরা যদি মাথার খুলি থেকে পায় প্রত্যেকটা হাত সবের জন্য কিন্তু কঙ্কাল তন্ত্র দেয়, এবং কঙ্কাল তন্ত্রই আমাদের বেসিক বডি স্ট্রাকচার। এই বেসিক বডি স্ট্রাকচার তৈরি করতে কঙ্কাল তন্ত্র সাহায্য করে। আর কঙ্কাল তন্ত্র আরেকটা জিনিস সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের যে বডি মুভমেন্ট, এই যে আমরা হাত পা নাড়াচ্ছি, আমরা মুভমেন্ট করছি, বসছি, উঠছি, হোয়াটএভার, আমরা দৌড়চ্ছি, এগুলো করছি। তো আমাদের বডি পশ্চার মেনটেন করার জন্য কিন্তু আমাদের স্কেলেটাল সিস্টেম আমাদের দরকার। তো আমরা দেখেছিলাম একটা সেলস থেকে বেশ অনেকগুলো সেল নিয়ে টিস্যু থেকে অর্গান থেকে সিস্টেম থেকে একটা হিউম্যান বডি, রাইট? সো আশা করি মনে আছে, বা আমি পরে জিজ্ঞাসা করবো কারো যদি কিছু প্রবলেমস থাকে, উই ক্যান ডিসকাস ওভার দ্যাট। তো এই হিউম্যান বডির আলোচনাতে আরো কয়েকটা সিস্টেমস আছে যেগুলো না বললেই নয়, কারণ আমরা যেটা ঘুমোচ্ছি, খাচ্ছি, দৌড়চ্ছি, এই যে আপনি পড়া শুনছেন, ওইবার থেকে আমি পড়াচ্ছি, আমরা প্রত্যেকেই যে জব করছি, এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল জব, রাইট? আমাদের এক্সটার্নাল অ্যাক্টিভিটিস আমাদের বডি করে যাচ্ছে। বাট আমরা কি ভেবে দেখেছি যে আমরা যখন রেস্টিং ফেসে থাকি, আমরা যে ঘুমোই বা আমরা খুব বিশ্রাম নিচ্ছি, না ঘুমোতে বলি বা বিশ্রাম নিচ্ছি, তখনও কিন্তু আমাদের বডির মধ্যে বেশ কিছু কাজ চলছে। সেটা হচ্ছে যেমন আমার শ্বাস প্রশ্বাস নেওয়া, আমাদের পাচন তন্ত্র, যে আমি যে ব্রেকফাস্ট করে এসেছি, বা আগের দিনের রাতে যে আমাদের যে খাওয়া দাওয়া হয়েছে, ডাইজেশন হয়তো হয়ে গেছে, ডাইজেশন কমপ্লিট, বা কেউ ব্রেকফাস্ট করে বসেছে, তোকে ধরি আমি। তো ব্রেকফাস্টের যে প্রসেস, সেটা কিন্তু অনগোয়িং চলছে, সেটা কিন্তু থেমে নেই। আমি এক্সটার্নাল একটা কাজ করছি বলে আমার ভেতরে, শরীরের ভেতরে ওই সিস্টেম কিন্তু কাজ করা বন্ধ করেনি, এবং কিছু পার্টিকুলার অর্গানস নিয়ে এই ডাইজেস্টিভ সিস্টেমটা চালায়, মানে এই পাচন তন্ত্রটা চালায়। আমরা দেখেছিলাম আগের দিন, আমরা দাঁত, মুখ, তারপরে আমাদের খাদ্য নালী, তারপরে আমরা দেখেছিলাম পাকস্থলীর সাথে অ্যাটাচ রয়েছে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনস। তো এগুলো হচ্ছে পুরো গোটা পাচন তন্ত্র। তো খাবার
এরা কিন্তু প্রসেস করে গেছে। তো এই গোটা সিস্টেমসটা হচ্ছে পাচনতন্ত্রের আন্ডারে পড়ে এবং তাদের কিন্তু একটা স্পেসিফিক কাজ, তারা কিন্তু বেশি শুধুমাত্র খাবার মানে হজমের হচ্ছে এদের প্রাইমারি কাজ, খাবার হজম করে সেটা এক্সেস মানে যে নিউট্রিয়েন্টটা খাবার থেকে দরকার সেই নিউট্রিয়েন্টটা থেকে সেটা বডিতে পাঠিয়ে দেয়, বডির প্রত্যেকটা সেলে পাঠায়, অবশ্যই থ্রু ব্লাড। ব্লাড ছাড়া আর কোনো গতি নেই। কারণ ব্লাডকে আমরা গ্রাহক বলি বা আমাদের ক্যারিয়ার যেটা বলি, বাহক বলি যেটা, বাহককে কিন্তু ওরাই ক্যারি করে। ব্লাডের মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস চলে এলো, আমরা কার্বোহাইড্রেট, Hello. প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস। হ্যালো, তো সেক্ষেত্রে ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, কিছু কোয়ারিজ থাকলে আমি পরে শুনবো, ঠিক আছে? আগে ক্লাসটা করিয়ে নিই, তারপরে শুনবো, অসুবিধা নেই। কাইন্ডলি একটু মিট করে দেবেন প্লিজ। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই গোটা সিস্টেমটাকে যখন আমরা ব্লাডের মাধ্যমে এই প্রত্যেকটা নিউট্রিয়েন্ট যখন পৌঁছে যাচ্ছে, তখন আমাদের বডি প্রত্যেকটা অর্গান এনার্জাইজড হচ্ছে, আমাদের শক্তি পাচ্ছে, কাজ করার মতো শক্তি পাচ্ছে। তো এই যে শক্তিটা পেলো, তার সাথে সাথে আরো কিছু কাজ কিন্তু এক্সট্রা মানে ইন্টারনালি আরো কাজ হচ্ছে। শুধু যে পাচনতন্ত্র কাজ করছে তা নয়, আমার হার্ট অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট। শ্বাস প্রশ্বাস যেমন চলছে তার সাথে এই মানে অক্সিজেনকে শুদ্ধ করে বিশুদ্ধ অক্সিজেন প্রত্যেকটা কোষে পৌঁছে দেওয়া এবং ডিকার্বক্সিজেনেটেড যে আমাদের যে ব্লাড আসে সেটা আমাদের হার্টে আসে, মানে যে বিশুদ্ধ অক্সিজেন ছাড়া যে রক্ত সেটাও কিন্তু আমাদের হার্ট আসে। এই হার্ট আবার সেটা ফুসফুসে পাঠায়, ফুসফুসে গিয়ে পিউরিফিকেশনটা হয়, মানে এটা ছাঁকা ব্যাপারটা, মানে ভালো অক্সিজেনকে তোমার ব্লাডে ভরিয়ে দেওয়া এবং ব্লাড থেকে যত কার্বন ডাইঅক্সাইড আছে সেইটাকে শোষণ করে নিয়ে আমাদের শ্বাসনালীর মাধ্যমে বাইরে বের করে দেওয়ার দায়িত্ব রয়েছে কিন্তু আবার আমাদের নিঃশ্বাস তন্ত্র, মানে হ্যালো রেসপিরেটরি সিস্টেম। হ্যালো, হ্যাঁ বলুন। সাউন্ড খুব ডিস্টার্ব আসছে, শুনতে পাচ্ছি না ঠিক মতো। সাউন্ডে ডিস্টার্ব। ম্যাডাম বলছি পুরো কথা শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু কি হচ্ছে বলুন তো, কখনো সাউন্ডটা একটু বেশি মনে হচ্ছে, কখনো সাউন্ডটা কমে যাচ্ছে, ফলে একটু অসুবিধা হচ্ছে। এটা যদি একটু কাইন্ডলি দেখা সম্ভব হয়। ঠিক আছে, এক সেকেন্ড আমি দেখছি, বাট আমার তো ওয়াইফাই পানি ঢেউর মতো ওখানে হ্যাঁ বুঝতে পেরেছি আপনাদের প্রবলেম, দেখছি আমি এনিথিং ক্যান ডু। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ ম্যাডাম, এবার ভালো হচ্ছে। আচ্ছা সবাই কাইন্ডলি একটু মিউট করে দেবেন, হ্যাঁ? তাহলে বেটার শুনতে সুবিধা হবে, কারণ আশেপাশের সাউন্ড যত গ্র্যাক করবে তত ওই ভয়েস মডুলেশনের প্রবলেমটা হবে, শুনতে অসুবিধা হবে। আচ্ছা, তো রেচনতন্ত্র, শ্বাসতন্ত্রের কাজ শ্বাসতন্ত্র করছে এবং যেটা বললাম পাচনতন্ত্রের কাজ চলছে, শ্বসনতন্ত্র চলছে এবং তার সাথে হৃৎপিণ্ড কাজ করছে। হৃৎপিণ্ড তো পুরো বডিতে রক্ত, কোন রক্ত কোথায় যাবে, কোন রক্ত বাহ থেকে রক্ত এসে হৃৎপিণ্ডে সমস্তটা দায়িত্ব রয়েছে হৃৎপিণ্ড, এবং সেই হৃৎপিণ্ড কাজ করছে। হৃৎপিণ্ড এবং আমাদের যে ফুসফুস এবং ধমনী, শিরা, রক্তবাহ এগুলো নিয়ে একটা সিস্টেম আছে যারা এই পরিবাহকের কাজগুলো করছে, বেসিক্যালি নিউট্রিয়েন্টস এবং অক্সিজেনকে। তো তাদেরকে আমরা সার্কুলেটরি সিস্টেমস বলি। তো এরা সব একসাথে কিন্তু কাজ করছে, কেউ এরকম নয় যে একটা কাজ হচ্ছে বলে আর একটা কাজ বন্ধ করে রাখছে, নয়, সবাই কিন্তু প্যারালালি কাজ করছে এবং একটার সাথে বরং একটা যুক্ত। একজনের কাজ যদি বন্ধ হয়ে যায় আরেকজনের কিন্তু প্রেশার পড়ে যাবে এবং তখন আস্তে আস্তে কিন্তু ডিটোরিয়েট করবে বডি এই ভারসাম্যটা কিন্তু সামলাতে পারবে না যদি এনি সিস্টেম যদি কাজ করা বন্ধ করে দেয়। ঠিক আছে, তো আমরা আজকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস দিয়ে স্টার্ট করবো। ম্যাক্রোনিউট্রিয়েন্টস দিয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করার দরকার আছে। আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, কিভাবে আমাদের ডাইজেশন হচ্ছে, সেগুলো আমাদের জানতে হবে।
তো সবার আগে আমরা জানি কার্বোহাইড্রেট হচ্ছে সেই প্রধান ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যেটা আমরা জানি যে আমরা সব থেকে বেশি কার্বোহাইড্রেট কিন্তু খাই সারাদিনে। আমরা কিন্তু সারাদিনে আমাদের দেশ, আমাদের ভারতে কিন্তু আমরা যদি আমাদের এনি মিল দেখি, আমাদের যদি স্টেপল ফুড দেখি, যে কোনো অংশে, ভারতবর্ষের যে কোনো অংশে, শুধুমাত্র এরকম না যে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, প্রত্যেকটা অংশে আমাদের স্টেপল ফ্রুটস এর মধ্যে কিন্তু রয়েছে নয় চাল, ডাল, এগুলো থাকবে। এবার চাল থেকে অন্য জিনিস, সে কেউ ইডলি ধোসা খেতে পারে বা কেউ ডাল ভাত খাচ্ছে, বাট আমরা এটা সবসময় দেখি যে আমাদের ভারতে কিন্তু স্টেপল ফুডস হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে। ইনফ্যাক্ট আমরা দিনে প্রতিদিন যে খাবারটা খাই, সচরাচর একটা বাঙালি বাড়ি বা একটা ইন্ডিয়ান মিলের মধ্যে আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে আমাদের ডিনার অবধি কিন্তু এর মধ্যে দেখা গেছে 80% কার্বোহাইড্রেট থাকে, 80%। তো কার্বোহাইড্রেটের অবশ্যই কিছু তো ভালো কাজ ডেফিনেটলি আছে, যার জন্য আমরা কি কেন খাই, আমরা কেন রেখেছি আমাদের ডায়েট, আমাদের ফুড হ্যাবিটস এর মধ্যে। ডায়েট ফ্যাট ছেড়ে দিলাম, ডায়েট ফ্যাট আমি ছেড়ে দিলাম, আমাদের ফুড হ্যাবিটস, আমাদের খাদ্যের যে আমাদের যে নমুনা আছে, মানে আমাদের খাদ্য তালিকা যে আছে, তার মধ্যে কেন আমরা কার্বোহাইড্রেটকে বেশি পরিমাণে রেখেছি, নিশ্চয়ই কিছু পজিটিভ কাজ আছে অবশ্যই। সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে, কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শক্তি প্রদান করে আমাদের বডিতে। যে যে কোনো কাজ, যে কোনো কাজ আমাদের ঘুম থেকে উঠে আমরা যে প্ল্যানিং করে একটা যে কাজ করবো, আজকে আমার কর্ম ক্লাস আছে, আজকে আমার ক্লাস আছে, আমাকে ঘুম থেকে উঠে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি যে কাজ করে এসেছি, আমি আমার জামা কাপড় গুছিয়েছি, আমি আমার লাঞ্চ প্যাক করেছি, আমি রেডি হয়েছি, আমি বাইরে বেরিয়েছি, আমি ব্রেকফাস্ট সঙ্গে সঙ্গে করে এসেছি হালকা, এবং তো তারপরে আমি বাস ধরেছি। প্রত্যেকটা যে জার্নি আছে, তো আমার এই প্ল্যানিং অ্যান্ড ফাংশনিং করানোর জন্য আমার যে এনার্জি দরকার, এই যে উঠে আমি চক আউট করে যে একটা একটা কাজ করে এলাম, প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস আমি করলাম, তার জন্য সবার আগে ধন্যবাদ কার্বোহাইড্রেট। কারণ আমি যদি আগের দিন রাতে আমি যদি মানে আমার বডিতে এনাফ অ্যামাউন্ট অফ ফুয়েল না থাকতো, আমার বডিতে এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি যদি না থাকতো, আজকে সকালবেলা উঠে আমার ইচ্ছেই করতো না, আজকে উঠে আমার সেই বডিতে সেই জোরই পেতাম না আমি কাজগুলো করার মতো। তো অবশ্যই আমি আগের দিন নিশ্চয়ই আমি থ্রু ব্রেকফাস্ট, থ্রু লাঞ্চ, থ্রু ডিনার আমি কার্বোহাইড্রেট খেয়ে নিশ্চয়ই আমি একটা এনার্জি স্টোর করে রেখেছি আমার বডিতে, যার জন্য আমার সকালে উঠে আমি এই এনার্জি পাচ্ছি এই এতগুলো কাজ করে আসার জন্য। এবং অবশ্যই আজকে সারাদিনও আমাকে কিছু না কিছু খেতেই হবে, যার জন্য আমি আমার এনার্জিটাকে আরো বিল্ড আপ করবো, যাতে বাকি পুরো দিনটাকে আমি কাজে লাগাতে পারি, ইউটিলাইজ করতে পারি, বিভিন্ন কাজগুলো করতে পারি। তো মানে হতে পারে আমি অফিস থেকে বেরিয়ে হেঁটে আমি বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, এবং এভরিথিং শিডিউল আমি কাজ করবো, প্রত্যেকটা কাজ করবো। তো প্রত্যেকটা কাজগুলো করার জন্য কিন্তু আমার বডিতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এনার্জির দরকার। যদি আমি এনার্জি না পাই, তাহলে তো আমি টায়ার্ড ফিল করবো, আমার বডিতে মানে এনাফ অফ অক্সিজেন আসবে না, আমার ব্রেনে এনাফ অফ অক্সিজেন যাবে না, এবং গ্লুকোজও যাবে না। যে ব্রেন গ্লুকোজ আর অক্সিজেন ছাড়া কোনো কাউকে চিনতে পারে না, বুঝতে পারে না, এ তখনই বোঝে, শুধু গ্লুকোজ এবং অক্সিজেন এলেই একমাত্র বোঝে যে এটা হচ্ছে আমার ব্রেনকে চালানোর জন্য একটা ফুয়েল বা যোগান, মানে একটা শক্তির উৎস। একেই শুধু গ্রহণ করবো আমরা, বাকি কোনো কিছুকে আমরা চিনি না, আমরা আমরা ঢুকতেও দেবো না ব্রেনের ভেতরে। শুধু এই দুজনকেই আমরা চিনি, এই দুজনকে আমরা ঢুকতে দেবো। তো প্রথম কাজ হচ্ছে কার্বোহাইড্রেটের এনার্জি প্রোডাকশন করা, আমার বডিতে, ব্রেনের সব জায়গায় এনার্জি প্রোডাকশন করা কার্বোহাইড্রেট ফার্স্ট হ্যান্ড জব। তো এই কার্বোহাইড্রেটের কিছু কেমিক্যাল কম্পোজিশন সম্পর্কে একটু জেনে নিই কিরকম হয়। কার্বোহাইড্রেট হচ্ছে, আমরা বলি কার্বোহাইড্রেটকে
কার্বোহাইড্রেট কে আমরা কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী আমরা CHO বলি। তো CHO হচ্ছে, এর মধ্যে কি কি আছে যদি একটু কেমিস্ট্রি যদি আমরা দেখি তাও আমি বলবো আর একবার। সি মানে এখানে আছে কার্বন, এইটা হচ্ছে হাইড্রোজেন, আর ও মানে হচ্ছে অক্সিজেন। তো একটা কার্বন মলিকিউল থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন থাকতেই হবে, না হলে কার্বোহাইড্রেট তৈরি হবে না। তো কার্বোহাইড্রেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি থাকবে, কার্বন থাকতে হবে, হাইড্রোজেন থাকতে হবে, আর একটা অক্সিজেন মলিকিউল থাকতেই হবে, না হলে কার্বোহাইড্রেট তৈরি হবে না, কোনোভাবে তৈরি হবে না। ওকে, তো কেমিক্যালি যদি ডিফাইন করি, কার্বোহাইড্রেটের মধ্যে একটা অ্যালডিহাইড পার্ট থাকবে, নয়তো একটা কিটোন পার্ট থাকবে। একটা মানে কিটোন পার্ট বা অ্যালডিহাইড পার্ট একটা ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করবে যখন না হাইড্রোলাইসিস হবে। মানে হচ্ছে হাইড্রোলাইসিস মানে কারোর একটা স্পিকার অন আছে, প্লিজ অফ করুন। তো কার্বোহাইড্রেটের মধ্যে যখন হাইড্রোলাইসিস মানে যখন জল ভেঙে যায়, হাইড্রোলাইসিস মানে জল ভেঙে যায়, তখন একটা ফাংশনাল গ্রুপ হিসেবে নয় অ্যালডিহাইড পাওয়া যায়, নয় কিটোন পাওয়া যায়। এটা যখন ভেঙে দেখাবো তখন বোঝা যাবে। তো এটা জাস্ট কেমিক্যালি একটা রিয়াকশন, সেটা খুব বেশি আমরা এখানে কেমিক্যাল রিয়াকশন অফ কার্বোহাইড্রেট বা প্রচন্ড পরিমাণ কেমিস্ট্রি পড়াবো না এখানে, তো জাস্ট বেসিক কিছু আলোচনা করে দিয়ে যাবো। আর সব থেকে বড় কথা, আমাদের ডেইলি ফুড হ্যাবিটস এর মধ্যে দেখা গেছে 50 to 70% ক্যালোরি কিন্তু আমরা কার্বোহাইড্রেট থেকে পাই। তো আমি যেটা বললাম, একটা মানুষের, একটা প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে যে এনার্জির দরকার হয়, অবভিয়াসলি আমরা জানি এনার্জি আমরা একটা ডিজিট দিয়ে মাপি, রাইট? সেটাকে আমরা কিলো ক্যালোরি ডিজিট দিয়ে নামক একটা ডিজিট দিয়ে মাপি, যে সারাদিনে আমার কত এনার্জি। যখনই বলবো দরকার নয় হচ্ছে আমরা বলবো যে আমার 1500 কিলো ক্যালোরি বা 2000 কিলো ক্যালোরি বা 2500 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি এটা হচ্ছে একটা ডিজিট যেটা এনার্জিকে ডিনোট করার জন্য আমরা ইউজ করি, রাইট? যেমন আমরা জল বা লিকুইডস মাপার জন্য একটা ডিজিট ইউজ করি, সেটা কি নয় লিটার বা ml, দুধ মাপার জন্য, জল মাপার জন্য ml বা লিটার, এগুলো আমরা ডিজিট ইউজ করি। সেই রকমই এনার্জিকে ডিনোট করার জন্য আমরা কিলো ক্যালোরি মাপি। তো এই কিলো ক্যালোরি মানে এই গোটা সারাদিনের যে এনার্জির দরকার, যে আমরা যদি দেখি যে আমরা 2000 কিলো ক্যালোরি আমাদের রিকোয়ারমেন্ট আছে, অবভিয়াসলি পুরুষ না মহিলা সেটা দেখে, অবশ্যই তার এজ দেখে, তার সেডেন্টারি মডারেট ইয়া হেভি লাইফস্টাইল মানে হেভি ওয়ার্কিং সে কিনা, সেটা দেখেই জাজ মানে আমাদের ডিসাইড করতে হয় যে তার কত ক্যালোরি দরকার হয়। তো যাই ক্যালোরি আমরা ডিনোট করি না কেন, তো আমাদের বেসিক্যালি আমরা চেষ্টা করি কি আমাদের 50 to 75% আমাদের টোটাল কিলো ক্যালোরির মানে শক্তিটা কিন্তু আসে বা এনার্জিটা আসে কিন্তু বেসিক্যালি কার্বোহাইড্রেট ভেঙে। তো আমরা জানি 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে আমরা কত কিলো ক্যালোরি পাই, কে বলবেন? 4.1 ভেরি গুড। ওকে, তো আমরা যে আর এটাও আমরা দেখেছি, যেহেতু এটা তো আমাদের সব থেকে স্টেপল ফুডস কার্বোহাইড্রেট, যেমন চাল, মুড়ি, খই, যে কোনো শস্য, দানা শস্য যদি আমরা বলি, কিনোয়া হতে পারে, বার্লি, ওটস, এগুলো তো সব কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে। আরো বলবো যে আরো কোন কোন খাবার, পুরো বিবৃতি বলবো যে কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে। তো এগুলো বেসিক্যালি ইন্ডিয়াতে সস্তা রাখার চেষ্টা করা, কারণ এটা আমাদের স্টেপল ফুড, এটাই আমাদের প্রধান খাদ্য। তো সেগুলো কার্বোহাইড্রেট যেহেতু একটু সস্তায় আমরা পেয়ে থাকি, সেজন্য আমাদের সবসময় একটা মোটিভ থাকে যত বেশি আমরা কার্বোহাইড্রেট সস্তায় পাবো
আমাদের খাবার ততটা মানে আমাদের টিপের সোর্স হয়ে যাবে। তো সেই জন্য কার্বোহাইড্রেট সোর্সকে মোটামুটি ইনএক্সপেন্সিভ ওয়েতেই রাখা হয়। অ্যাটলিস্ট নতুন যেগুলো মানে সংযোজন হয়েছে বা কিনোয়া, কুসকুস, এগুলো এগুলো অনেক বেশি লোকে জানে না। ওটস এগুলো অনেক বেশি আমরা প্রচলিত নয়, এটা আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে। কিন্তু ভাত তো আমাদের স্টেপল ফুড, ভাত তো আমাদের একদম প্রধান খাদ্যের মধ্যে পড়ে। তো আমরা জানি চালের অনেক ডিফারেন্ট, অনেক কম থেকে কিন্তু চালের দাম শুরু হয়। ঠিক আছে, তো এই কার্বোহাইড্রেট এই ওয়ার্ডটাকে যদি দুটো ভাগে আমরা ভাগ করি, একটা কি দেখতে পাচ্ছি, কার্বন থাকবে, একটা হাইড্রেট থাকবে, রাইট? তো কার্বো মানে হচ্ছে কার্বন থেকে কার্বোটা আসছে, আর হাইড্রেট থেকে ওয়াটার মানে হচ্ছে হাইড্রোজেন, রাইট? হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে আমরা ওয়াটার হয় জানি। H2O মানে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলিয়ে জল তৈরি হয়। তো এই জলটাকে আমরা হাইড্রেট বলি। তো সেক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটকে এই কথাটাকে মানে এই ওয়ার্ডটাকে আমরা এভাবে ভাঙতে পারি যে কার্বো মানে হচ্ছে কার্বন আর হাইড্রেট মানে হচ্ছে ওয়াটার বা জল। এইবার এটা গেল হচ্ছে আমরা কমন কি কি আমাদের, আমরা যে ডেইলি ফুড হ্যাবিটস আছে, আমাদের যে খাদ্যাভ্যাস আছে, তার মধ্যে কি কমন আমরা কার্বোহাইড্রেট খুঁজে পাবো। প্রথমেই আমরা বললাম একটু আগে যে যে কোনো রকম খাদ্যশস্য, সেটা হচ্ছে চাল আমাদের সব থেকে উপযোগী এবং প্রধান খাদ্য, আমাদের ফুড হ্যাবিটস এর মধ্যে কার্বোহাইড্রেট সোর্স কিন্তু। হ্যাঁ, এছাড়া কি কি পাবো? আর এছাড়া বলে রাখা বাহুল্য যে যে কোনো দানা শস্য, যে কোনো মিলেটস, রাগি, জোয়ার, বাজরা, সবের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট আছে। ইনফ্যাক্ট এই যে আমরা আমরা বলি না যে আমরা ডাল খেয়ে, ডাল থেকে প্রোটিন পাই, ডালে তো প্রোটিন ডেফিনেটলি পাই, প্রোটিনের পরিমাণ বেশি আছে বলেই রাখা, কিন্তু এরকম না যে তাতে কার্বোহাইড্রেট নেই। নন ভেজের মধ্যে কিন্তু সেটা আছে। নন ভেজ কার্বোহাইড্রেট, নন ভেজ প্রোটিন সোর্সের মধ্যে কিন্তু খুব একটা বেশি আমরা কার্বোহাইড্রেট দেখতে পাই না। কিন্তু প্ল্যান্ট প্রোটিন যেগুলো আছে তার মধ্যেও কিন্তু আমরা খানিকটা কার্বোহাইড্রেট অবশ্যই দেখতে পাবো। যে কোনো রকম ফল, দানা শস্য, কিছু বিনস এবং ওটস, আমি বললাম একটু আগে মিলেটস, রাগি, জোয়ার, বাজরা এবং কিনোয়া, নতুন অ্যাডিশনস, বার্লি, ওটস, আচ্ছা এই আগেও বলেছি, এবং পাস্তা, তাই না? পিজা, পাস্তা দিয়ে আমরা ইউজ করি, খাই, সেগুলোতেও আছে। এবং সব রকম ফলের মধ্যে কিন্তু আমরা কার্বোহাইড্রেট দেখতে পাই। তো এখানে ইন্টারেস্টিং, যখন আমি নেক্সট স্লাইডে পড়াবো তখন দেখা যাবে যে কার্বোহাইড্রেট শুধুমাত্র দানা শস্য নেই, ফল এবং শাকসবজির মধ্যেও কিন্তু আছে। তো শাকসবজির মধ্যে কার্বোহাইড্রেটটা ফাইবার রূপে আছে। ফাইবার কি একটু পরেই আসবো, তখন ভালো ভালো করে বোঝানো সম্ভব হবে যে কেন কার্বোহাইড্রেটটা বেটার ইন ভেজিটেবলস। শাকসবজির মধ্যে কার্বোহাইড্রেটস যে ফর্মে আমরা পাই সেটা অনেক বেটার আমাদের বডির জন্য। এবং ফল রূপে যে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে আসে সেইটা তুলনামূলকভাবে একটু সমস্যা তৈরি করতে পারে, সবার ক্ষেত্রে নয়। এখানে একদম ডট টু ডট কথা, সেটা হচ্ছে সবার ক্ষেত্রে কিন্তু ফল খারাপ নয়, কিন্তু বিশেষ কোনো রোগের কন্ডিশনস হলে, ডিজিজ কন্ডিশনস হলে কিন্তু ফলকেও বারণ করা হয় বা কম খেতে বলা হয়। ঠিক আছে, তাই ফলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি ন্যাচারাল সুগার পাই। আমরা যে খাবারে বা চায়ে চিনি, চায়ে বা কফিতে যে চিনি দিয়ে খাই, চিনি জানি আমরা কার্বোহাইড্রেট সব থেকে সিম্পল ফর্ম। কার্বোহাইড্রেটের সিম্পল ফর্ম যদি উদাহরণ কেউ বলেন সেটা হচ্ছে চিনি, কার্বোহাইড্রেট। সবার আগে একদম ঠোঁটের গোড়ায় এই উদাহরণটা থাকা উচিত। যদি কেউ জিজ্ঞাসা করে যে কার্বোহাইড্রেট কোথায় পাওয়া যায়, অবশ্যই দানা শস্য আছে, তার আগে যেন সবার উত্তর হয় চিনি। ঠিক আছে, চিনিতে আমরা সিম্পল সুগার পাই। সিম্পল সুগার মানে হচ্ছে আমরা একদম রেডিমেড গ্লুকোজ পাই, মানে চিনি জাস্ট যাবে আমাদের মধ্যে, গ্লুকোজ তৈরি করবে, কোনো ভাঙাভাঙির চিনি নেই, কিচ্ছু নেই, কষ্ট করতে হবে না। তো চিনি এবং তারপরে হচ্ছে বিভিন্ন দানা শস্য, চাল, ওটস, মিলেটস, পাস্তা, যে কোনো রকম ফল, ডাল,
বিনস, এগুলোর মধ্যেও কিন্তু আমরা কার্বোহাইড্রেট পাই। আচ্ছা, নেক্সট আমি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন নিয়ে একটু আলোচনা করবো, যে ক প্রকারের কার্বোহাইড্রেট হয়। কার্বোহাইড্রেট বা শর্করাকে মেইনলি আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, সরল শর্করা, আর একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে হচ্ছে জটিল শর্করা। তো সিম্পল বা সরল শর্করা মধ্যে দুভাগ আছে। একটাকে আমরা মনোস্যাকারাইডস বলি, আর একটাকে আমরা ডাইস্যাকারাইডস বলি। আর জটিল শর্করাকে ভাঙলে একটা ভাগ আছে, সেটাকে আমরা পলিস্যাকারাইডস বলি। তো এই জটিল বা সিম্পল কার্বোহাইড্রেটস কে ভেঙে আমরা দু রকমের পাই, একটা হচ্ছে মনোস্যাকারাইডস আর একটা হচ্ছে ডাইস্যাকারাইডস। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট কে ভেঙে আমরা এক রকমেরই কার্বোহাইড্রেট পাই, সেটা হচ্ছে পলিস্যাকারাইডস। তো বলে দিই যে মনোস্যাকারাইডস ওটা কাকে বলবো। মনোস্যাকারাইডস মানে হচ্ছে যেটা শুধুমাত্র একটা কার্বোহাইড্রেট অ্যাটম বা মানে একটা কার্বোহাইড্রেট রয়েছে যেখানে, তাকে আমরা মনোস্যাকারাইডস বলবো। স্যাকারাইডস কথার অর্থ কিন্তু হচ্ছে শর্করা, ঠিক আছে? তো একটা মাত্র শর্করার যখন থাকবে তখন আমরা মনোশর্করা বলবো। তার মধ্যে কি পড়বে না, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ পড়বে। এটা কিন্তু এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ কিন্তু মনোস্যাকারাইডস এর উদাহরণও বটে। তো কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসতেই পারে যে মনোস্যাকারাইডস এর কোন কোন কার্বোহাইড্রেটস গুলোকে আমরা মনোস্যাকারাইডস বলবো, তার দুটো এক্সাম্পলস দিন। বা খাবার বা ফলের মধ্যে কি এমন শর্করা থাকে, তো তখন কিন্তু আমরা বললাম ফ্রুট থেকে কিন্তু এই ফ্রুক্টোজটা এসছে, এটা মনোস্যাকারাইডস এর মধ্যে পড়ে। তো ফ্রুক্টোজ বেসিক্যালি আমি একটু আগেই বললাম যে ফলের মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ, আর চিনিতে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের কি কাজ? গ্লুকোজ কিন্তু দানাদান আমার বডিতে যাবে, গিয়েই আমার ব্লাড স্ট্রিমে বা রক্তের মধ্যে আমাদের কিন্তু আমাদের যে সুগার যে পরিমাণ, আমাদের শর্করা থাকার পরিমাণ, সেটা কিন্তু বাই হুক এন্ড ক্রুক খুব তাড়াতাড়ি গিয়ে আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। আমাদের যে রক্তে যে আমাদের যে সুগারের মাত্রা আছে সেটা কিন্তু তৎক্ষণাৎ গিয়ে বাড়িয়ে দেবে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা কিন্তু মনোস্যাকারাইডস, মানে একটা মাত্র কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, তাই ওকে ভাঙাভাঙির কোনো সিন নেই, কোনো কষ্ট করতে হবে না, তুরন্ত গিয়ে আমার বডিতে গিয়ে আমার ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেবে আর এনার্জি প্রোডাকশন করবে অবশ্যই। তো মনোস্যাকারাইডস এর মধ্যে তিনটে কার্বোহাইড্রেটস পড়ছে, সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। ফ্রুক্টোজটা বেসিক্যালি যে কোনো রকম ফলে আমরা দেখতে পাই, আর গ্যালাক্টোজটা দেখতে পাই হচ্ছে আমরা মানে গ্যালাক্টোজ বেসিক্যালি আমরা দুধও দেখতে পাই, ঠিক আছে? দুধের মধ্যে আমরা গ্যালাক্টোজ, ল্যাকটোজ সবই দেখতে পাই। তো বেসিক্যালি গ্যালাক্টোজ হচ্ছে মনোস্যাকারাইড, সেটা দুধের মধ্যে দেখা যায়, এই শর্করাটা দুধে দেখা যায়। আচ্ছা, আর আরেকটা যে ভাগ বললাম যে সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট, আরেকটা ভাগ হচ্ছে ডাইস্যাকারাইডস। ডাই মানে দুটো, স্যাকারাইডস মানে হচ্ছে শর্করা, তাই একে দ্বিশর্করাও বলা হয়। তো দ্বিশর্করা বা ডাইস্যাকারাইডস এর মধ্যে কি কি পড়বে? কেন ডাইস্যাকারাইডস বলবো? ডাইস্যাকারাইডস মানে হচ্ছে দুটো মনোস্যাকারাইডস মিলে যখন যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় ডাইস্যাকারাইডস। দুটো মনোস্যাকারাইডস মানে হচ্ছে একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ, মানে বা দুটো শর্করা, যদি আমি বলি গ্লুকোজ বলবো না, দুটো শর্করার অণু যখন একসাথে জুড়ে যায় তখন তাকে আমরা বলবো হচ্ছে ডাইস্যাকারাইডস। যখন সে একটা সিঙ্গেল কার্বোহাইড্রেট থাকবে, তার অণু থাকবে, তখন তাকে আমরা মনোস্যাকারাইডস বলবো। তো এখানে ডাইস্যাকারাইডস এর উদাহরণের মধ্যে হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ আর মাল্টোজ। তো সুক্রোজ বেসিক্যালি আমরা সুক্রোজ এবং ল্যাকটোজ, যেটা বললাম ল্যাকটোজের মধ্যে আমরা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ হচ্ছে সুক্রোজ পাই আমরা।
সুক্রোজটাকে যদি আমি ভাঙি, এই সুক্রোজকে যদি ভাঙি তাহলে আমরা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ পাবো, মানে দুটো মনোস্যাকারাইডস। কারণ আমরা দেখলাম আগে উদাহরণটাই দেখছি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা সিঙ্গেল সিঙ্গেল থাকে। তো এই সুক্রোজকে যদি আমি ভাঙি, সুক্রোজকে ভাঙলে আমরা একটা গ্লুকোজ পাবো আর একটা ফ্রুক্টোজ পাবো। মানে এটাও হচ্ছে একটা মনোস্যাকারাইডস, এটাও হচ্ছে একটা মনো। তো দুই মনোতে একসাথে জুড়ে গিয়ে সুক্রোজ তৈরি করছে, যেটা কিনা হচ্ছে একটা ডাইস্যাকারাইড তৈরি হলো বা দ্বিশর্করা তৈরি করলো। ম্যাম এটা সেরকমই, ম্যাম এটা আরেকবার একটু হ্যাঁ বলবেন, বলুন। আরেকবার একটু বলবেন। হ্যাঁ 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 বলে দিচ্ছি। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইডস। আমি একটু আগে দেখালাম যে আমাদের কার্বোহাইড্রেটকে বেসিক্যালি শর্করাকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সরল শর্করা আর একটা হচ্ছে জটিল শর্করা। সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেটসকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মনোস্যাকারাইডস আর একটা হচ্ছে ডাইস্যাকারাইডস। মনোস্যাকারাইডস এর মধ্যে মানে হচ্ছে যেখানে একটা মাত্র কার্বোহাইড্রেট ওকে থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মনোস্যাকারাইডস বা তো মনোস্যাকারাইডস এর মধ্যে মনোস্যাকারাইডস এর বাংলাটা আমি ঠিক আমার মনে হয় একক শর্করা বলি আমরা। হ্যাঁ, মনোস্যাকারাইডস এর বাংলা হচ্ছে একক শর্করা, যেখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এরা হচ্ছে উদাহরণ, এরা মনোস্যাকারাইডস এর উদাহরণ। আর ডাইস্যাকারাইডস এর উদাহরণ হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। তো ডাইস্যাকারাইডস কাকে বলবো? যেখানে দুটো একক শর্করা মিলে গেলে তাকে বলবো আমরা দ্বিশর্করা। তো আমি এখানে এটাই ডিভিশন করলাম, সুক্রোজকে কেন আমি ডাইস্যাকারাইডস বলবো বা সুক্রোজকে কেন আমি দ্বিশর্করা বলবো, কারণ তো নিশ্চয়ই থাকা উচিত না। তো এখানে আমি বললাম যে সুক্রোজকে ভাঙলে আমি কি পাবো, একটা গ্লুকোজ পাবো আর একটা ফ্রুক্টোজ পাবো। তো গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইডস একক শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে একটা একক শর্করা। তো এখানে দুটো একক শর্করা মিলে একটা দ্বিশর্করা তৈরি করলো, সেটা হচ্ছে সুক্রোজ। আশা করি বোঝা গেল। সেরকমই ল্যাকটোজ যে আরেকটা দ্বিশর্করার উদাহরণ, আমি যদি ভাঙি এই ল্যাকটোজকে ভাঙলে আমরা কি পাবো? ল্যাকটোজকে ভাঙলে আমরা পাবো একটা গ্লুকোজ আর আরেকটা গ্যালাক্টোজ। ল্যাকটোজ যখনই দেখবো আমরা তখনই আমরা বুঝে যাবো এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। অবশ্যই এটা একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? এটা বুঝে নিতে হবে যে এটা একটা কার্বোহাইড্রেটের কথা হচ্ছে। এরকম হতেই পারে, এরকম আমরা নতুন নতুন অনেক নাম শুনবো, কিন্তু একটা হিন্ট দিয়ে রাখলাম যে কোন ওয়ার্ডে যদি আমি শুনি যে এটা একটা কম্পাউন্ড, এটাকে যদি আমি বা কোয়েশ্চেন যদি জিজ্ঞাসা করা এটা এটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস কি জিনিস, তখন সবসময় মাথায় রাখতে হবে টোজ মানে হচ্ছে, টোজ যখনই কথা সেটা থাকবে তখন মাথায় রাখতে হবে এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করার কথা বলা হচ্ছে। এটা কখনোই প্রোটিন হতে পারে না, ফ্যাট হতে পারে না, এটা সর্বদাই শর্করা হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি ল্যাকটোজটাকে ভাঙি। কেন আমি ল্যাকটোজকেও দ্বিশর্করা বলছি? কারণ ল্যাকটোজ ভাঙলে একটা গ্লুকোজ পাবো এবং একটা গ্যালাক্টোজও পাবো।
গ্লুকোজ হচ্ছে একটা মোনোস্যাকারাইডস বা একক শর্করা। গ্যালাক্টোজ আমি উদাহরণ আগে দেখালাম পিপিটিতে একটু আগে, যে এটাও একটা একক শর্করার মধ্যে পড়ে, মনো। তো যেখানে দুটো মনোস্যাকারাইডস বা দুটো একক শর্করা মিললে কি তৈরি হলো? ল্যাকটোজ। আমরা জানি এটা দুধের মধ্যে এই ল্যাকটোজটা পাওয়া যায়। ল্যাকটোজ এই শর্করাটা থাকে দুধের মধ্যে। তো সেই জন্যই আমরা ল্যাকটোজকে কিন্তু দ্বিশর্করা উদাহরণে রাখবো, আর গ্যালাক্টোজকে কিন্তু মনোস্যাকারাইডস বা একক শর্করার মধ্যে উদাহরণে রাখবো। আচ্ছা, এরপরে তো হচ্ছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটাকে আমরা জটিল শর্করা বলছি, এবং তার একটা ক্যাটাগরি হচ্ছে, জটিল শর্করাকে ভাঙলে আমরা কি পাবো? জটিল শর্করার মধ্যে আমরা একটা ক্যাটাগরি রেখেছি, তাকে আমরা পলিস্যাকারাইডস বলবো। পলি কথাটার অর্থ হচ্ছে অনেক, একাধিক, তাকে আমরা পলি বলি। ঠিক আছে, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে একক নয়, দ্বি নয়, তার মানে দুইয়ের চেয়ে বেশি হতে হবে। দুইয়ের চেয়ে বেশি যখন কার্বোহাইড্রেট অণু একসাথে জড়িত থাকবে, তখন যে কার্বোহাইড্রেটটা তৈরি করবে সেই কার্বোহাইড্রেটকে আমরা বলবো পলিস্যাকারাইডস। পলি কথার অর্থ হলো অনেক বা একাধিক। একাধিকের মধ্যে দুইও পড়ে, বাট দুইয়ের চেয়ে বেশি হতে হবে অবশ্যই। তার মানে 3 থেকে আনলিমিটেড হতে হবে। 3 থেকে আনলিমিটেড না, 3 থেকে 10 রকমই বলা হয় বেসিক্যালি। 10 রকম মানে 10টা যখন কার্বোহাইড্রেট মানে অণু নিয়ে একসাথে যুক্ত থাকবে, তখন তাকে আমরা বলি, এক সেকেন্ড, তখন ম্যাম আপনার ক্যামেরা পুরো আটকে গেছে। কথা শুনতে পাচ্ছি না কিছুই। একদমই আটকে গেছে। আমাদের কথা কি শোনা যাচ্ছে ম্যাডাম? আই গেস ম্যামের এখানে লাইট চলে গেছে। হ্যালো হ্যালো ম্যাডাম, কোনো কথা আসছে না। না সেটা তো সেটা হ্যালো কথা বলছে। হ্যালো, সরি, আগের কলটা আমরা কেটে গেছিল ফর নেটওয়ার্ক ইস্যুস। আই থিঙ্ক এখন সবাই আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এখানে পলিস্যাকারাইডস নিয়ে যেটা কথা হচ্ছে, সেটা মানে হচ্ছে যে 2-এর থেকে বেশি এবং 10টা কার্বোহাইড্রেট একসাথে নিয়ে তৈরি করে হচ্ছে পলিস্যাকারাইডস। তো পলিস্যাকারাইডস
তুলনামূলক বেটার, আমাদের ডাইজেশনের বেটার একটা ভূমিকা আছে, একটা খুব ভালো ম্যাম ভূমিকা একটা আছে বলছিলেন না 3 বাই আনলিমিটেড, ওটা কি? পার্ডন, ম্যাম কি 3 বললেন? বাই আনলিমিটেড যেটা বলছিলেন না, সেটা কি জিনিস? হ্যাঁ, 3 বাই আনলিমিটেড নয়, 3 বাই ইউজুয়ালি 3 to 10 আমরা পলিস্যাকারাইডস আপাতত জানবো, কারণ এর পরেরটাও পলিস্যাকারাইড আছে। তো সেই পলিস্যাকারাইডস এর আরো অনেক ভাগ আছে যেগুলো এখন আমি ডিসকাস করব না এই ইয়ের মধ্যে। তো বেসিক্যালি 3 থেকে শুরু করে 10 রকমের কার্বোহাইড্রেটস যখন একসাথে যুক্ত হয় তখন আমরা বলবো পলিস্যাকারাইডস, ঠিক আছে? এই যে, তো আমি অলরেডি এটা পড়িয়ে ফেলেছি, তাও আর একবার একটু স্লাইডের জন্য আমি একবার জাস্ট বলে যাচ্ছি। সেটা হচ্ছে ম্যাম একটা জিনিস জিজ্ঞেস মনোস্যাকারাইডস। করেছিল, ওটা কি 10টার উপরেও হতে পারে ম্যাম কন্টিজিনাস ফ্যাক্টরটা? হ্যাঁ, হতে পারে পলিস্যাকারাইড 10 এর উপরেও হতে পারে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম ঠিক আছে? স্ক্রিনটা বড় হবে Yes. না? আপনাদের সবার কাছে ছোট স্ক্রিনই আসছে? আমার তো ছোট আসছে। আর হ্যাঁ ক্লিক ম্যাডাম, করলে ছোট তো বড় হয়ে ছোট যাবে। আসছে। ক্লিক করে পিন ছোট করুন, আসছে, তাহলে আসছে বড় না হয়ে বড়? যাবে। পিনের মতো যে চিহ্নটা আছে ক্লিক করলে বড় হয়ে যাচ্ছে, তো আমি তো বড়ই দেখছি। স্ক্রিন তো বড় দেখাচ্ছে ঠিক তো আছে, আমাকে। বড়ই আছে, আমাদেরটাও ঠিক আছে। বড় আছে ম্যাডাম, বড় আছে। আমি বড় দেখতে পাচ্ছি, বড় ছোট বড় করা যাচ্ছে। ম্যাম পিন করলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে। দাঁড়ান এক সেকেন্ড, পিন করলে আপনার বড় হয়ে যাবে, তাই তো? এক সেকেন্ড। আপনাকে করতে হবে না, মানে ওই ওরা করে নিলেই বড় হয়ে যাবে, আমরা বড় পাচ্ছি, অসুবিধা নেই। ওকে, আচ্ছা। তো ডাইস্যাকারাইডস আমি একটু আগে হ্যালো। উদাহরণ দিলাম। স্ক্রিনটা বড় হ্যাঁ। হবে কিভাবে? আরে বাবা, পিনটা ক্লিক করুন, পিন দেখুন, একটা পিনের মতো সুইচ আছে, ওটা ক্লিক করুন, ম্যামের স্ক্রিনের ওপরেই আসছে, ওটা ক্লিক করুন, বড় হয়ে যাবে। এরপর ফুল স্ক্রিনে ক্লিক করলে বড় হয়ে যাবে। আনপিন করতে ওটা। সবাই কি দেখতে পাচ্ছেন তো, আশা করি? ইয়েস হ্যাঁ, ম্যাম। সব ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে যেটা বললাম, ডাইস্যাকারাইডস মানে হচ্ছে, যেখানে আমি দুটো উদাহরণ দিলাম, বেসিক্যালি ল্যাকটোজ, যেটা আমি বললাম গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে ল্যাকটোজ হচ্ছে। ল্যাকটোজ হচ্ছে ডাইস্যাকারাইডস, দ্বিশর্করার উদাহরণ। সুক্রোজ একটা দ্বিশর্করার উদাহরণ। মাল্টোজ একটা দ্বিশর্করার উদাহরণ। মাল্টোজকে ভাঙলে কি হবে? দুটো গ্লুকোজ পাবো, একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজ, মানে দুটোই মনোস্যাকারাইডস। একটা একক শর্করা আর একটা একক শর্করা, তো দুটো একক শর্করা মিলে একটা দ্বিশর্করা তৈরি করলো। দ্বিশর্করার উদাহরণ একটা উদাহরণ হলো মাল্টোজ। আর সুক্রোজ, যেটা আমরা যে কোনো রকম সবজি বা ফলের মধ্যেও আমরা দেখতে পাই সুক্রোজ, সেটাকেও আমরা যদি ভাঙি, সেটাকে দেখলাম একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। আচ্ছা, তো পলিস্যাকারাইডস এর মধ্যে কেন বললাম পলি, মানে হচ্ছে মোর দ্যাট টু অর লার্জ, মানে 2 এর থেকে বেশি হবে তখন তাদেরকে এবং 10-এর মতো থাকবে তখন অ্যাটলিস্ট 10 থাকতে, মানে 3 থেকে অ্যাটলিস্ট 10 থাকতে হবে, তাকে আমরা পলিস্যাকারাইডস বলবো। পলিস্যাকারাইডস এর দুটো উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটা হচ্ছে র্যাফিনোজ। সে র্যাফিনোজের কে ভাঙলে কি পাবো? একটা ফ্রুক্টোজ পাবো, একটা গ্যালাক্টোজ পাবো, আর একটা হচ্ছে গ্লুকোজ পাবো, মানে হচ্ছে দুটো আমরা দেখলাম কি এটা 3 একক শর্করা মিলে একটা পলিস্যাকারাইডস তৈরি করেছে, একটা বহু শর্করা তৈরি করেছে র্যাফিনোজ। একটা ফ্রুক্টোজ, একটা গ্যালাক্টোজ আর একটা গ্লুকোজ। তার মানে আর একটা আমি যদি দেখি যে পলিস্যাকারাইডস এর উদাহরণ, সেটা হচ্ছে স্ট্যাচিওজ। স্ট্যাচিওজ একটা পলিস্যাকারাইডস এর উদাহরণ, যেটাকে যদি আমি ভাঙি, এই স্ট্যাচিওজটাকে ভাঙলে দুটো গ্যালাক্টোজ, একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ পাবো। দুটো গ্যালাক্টোজ মানে এখানে হয়ে যাচ্ছে দুটো মনোস্যাকারাইডস হয়ে যাচ্ছে। গ্লুকোজ আর একটা মানে 3 নম্বর, ফ্রুক্টোজ আর একটা মানে 4 নম্বর, মানে 4টে একক শর্করা মিলে এই স্ট্যাচিওজ যে পলিস্যাকারাইডস আছে সেটা তৈরি হলো। তার মানে এটা দেখলাম যে র্যাফিনোজ এবং স্ট্যাচিওজ দুটোই কিন্তু 3 বা মানে 2 বা 2-এর থেকে বেশি হতে হবে, মানে হচ্ছে একটা দেখলাম 3টে একক শর্করা নিয়ে তৈরি হয়েছে র্যাফিনোজ,
আর একটা 4টে একক শর্করা নিয়ে তৈরি হলো এই স্ট্যাচিওস। তাহলে এরা কিন্তু অবশ্যই পলিস্যাকারাইডস এর আন্ডারেই আসবে। নেক্সট আমরা জানবো যে আমরা জানি যে কার্বোহাইড্রেটের কি প্রধান কাজ, অবশ্যই সোর্স অফ এনার্জি। এছাড়া এরপরে যে কাজগুলো করে থাকে কার্বোহাইড্রেট সেগুলো হচ্ছে প্রোটিন স্পেয়ারিং এফেক্ট। মানে হচ্ছে আমাদের বডিতে যখন কার্বোহাইড্রেট যখন এনাফ থাকে না, তখন যদি প্রোটিন থাকে তখন কিন্তু অনেক সময় প্রোটিন গিয়ে কার্বোহাইড্রেটের কাজটাও করতে হয়, প্রোটিন স্পেয়ারিং অ্যাকশনস। তো মানে হচ্ছে মানে প্রোটিন হয়তো এনাফ অফ নেই কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে, তো তখন কিন্তু প্রোটিনের যে কাজ, আমরা জানি যে প্রোটিনের কাজ হচ্ছে মাসেল বিল্ড আপ করা। তো কার্বোহাইড্রেট এতটাই বেশি আছে, প্রোটিন কম খাচ্ছে কেউ, এরকম যদি সিনারিও হয় তখন কিন্তু খানিকটা প্রোটিনের মতো এতটা নয় বা এত মাত্রায়ও নয়, খুব কম পরিমাণে গিয়ে হয়তো কার্বোহাইড্রেটকে মাসেল তৈরি করার কাজটাও করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু কন্ডিশনে, ফিজিক্যাল কন্ডিশনে, যেখানে কোনোভাবে হয়তো প্রোটিন অ্যাবজর্ব হচ্ছে না বা প্রোটিন জাতীয় খাবার খেতেই পারছে না, তার হয়তো কোনো রকম ভাবে একটা আলসারেশন হয়েছে, কোনো রকম খাবার সে গিলতে পারছে না, শুধুমাত্র সে হয়তো গ্লুকোজ জলটা পান করতে পারছে, আর কোনো রকম খাবার খেতে পারছে না, কোনো প্রোটিন জাতীয় খাবারও খাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে তখন তখন হবে, তখন কার্বোহাইড্রেটকে খানিকটা হলেও এই প্রোটিন স্পেয়ারিং এর কাজটা করতে হতে পারে। ঠিক আছে, তো এই এই কাজটা, এবং গ্রোথ প্রমোটস গ্রোথ অফ গুড ব্যাকটেরিয়া, কনভার্সন অফ ফ্যাটের মতো মানে ফ্যাটেরও কিছু কাজ অনেক সময় কার্বোহাইড্রেটের মানে ওর অ্যাবসেন্সও করতে হতে পারে, এবং প্রমোশন অফ গুড ব্যাকটেরিয়া। আমরা জানি যে আমাদের গাট হেলথে, আমাদের অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, তারা কিন্তু আমাদের এই পুরো পাচন তন্ত্রকে স্মুথ, আমরা খুব ভালোভাবে পাচন তন্ত্রের ক্রিয়াটাকে বজায় রাখার জন্য এই গুড ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রের থাকা খুবই প্রয়োজন। তো সেই জন্য এরা, তো এই গুড ব্যাকটেরিয়া কিন্তু কার্বোহাইড্রেট তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে বেসিক্যালি কিছু কাজ আমি বলবো যেটা কার্বোহাইড্রেট নিজের এনার্জি প্রোডাকশন করা ছাড়াও করে থাকে। মানে এনার্জি প্রোডাকশন করা হচ্ছে তার মূল কাজ, সে তার ওই ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার হেড বস, ওই কাজটা তার প্রধান কাজ, তো সে সবার আগে ওই কাজটাই করবে। তারপরে যদি দেখছে যে না প্রোটিনের ঘাটতি আছে বডিতে, ফ্যাটের ঘাটতি আছে, তখন গিয়ে কিন্তু কার্বোহাইড্রেটের তাদের কাজকেও একটু সাপোর্ট সিস্টেম দেওয়ার জন্য করতে হতে পারে মাঝে মাঝে কিছু কন্ডিশনে, বিশেষ কন্ডিশনে। রেগুলার বডিতে নয়, কখনোই নয়। তার জন্য রেগুলার মানুষ যদি রেগুলার কন্ডিশন থাকে, নর্মাল কন্ডিশন থাকে, কোনো রকম সমস্যা নেই, তখন কিন্তু বডিতে কার্বোহাইড্রেটের কাজ, প্রোটিনের কাজ, মাসেল বিল্ড আপ, ফ্যাট ওয়ার্ম করা বডিকে, বিভিন্ন ভিটামিনস কে ডিসলভ করা, এইসব যে কাজ আছে সেগুলো তারা কিন্তু ডিভিশনস করেই করে। এটা হচ্ছে নর্মাল এবং ফ্রুটফুল কন্ডিশনস। তো রেজিস্ট্যান্স স্টার্চ, আমরা দেখলাম স্টার্চকে আমি একটু আগেই বললাম যে এটা কিন্তু পলিস্যাকারাইডস এর মধ্যে পড়ে, ঠিক আছে। তো স্টার্চ, রেজিস্ট্যান্স স্টার্চ নিয়ে একটু কথা বলা দরকার। রেজিস্ট্যান্স স্টার্চ ইজ আ টাইপ অফ কার্বোহাইড্রেট that doesn't get digested in our small intestine. আমাদের যে অন্ত্র আছে, অন্ত্রের মধ্যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে কিন্তু কিছু স্টার্চ আছে, মানে হচ্ছে পলিস্যাকারাইডস আছে, যারা এই যেই ধরনের এই বহু শর্করা আছে, সেই বহু শর্করা কিন্তু আমাদের খাবারের মাধ্যমে কিন্তু ডাইজেস্ট হতে পারে না, বরং তারা কিন্তু কি করে আমাদের লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ওখানে ফার্মেন্টেড হয়ে যায়, কিছু ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। ফার্মেন্টেড তখনই হবে যখন ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে। যে একটু আগে আমি বলছিলাম যে কার্বোহাইড্রেট কিন্তু ভালো ব্যাকটেরিয়া আমাদের মানে তন্ত্রে গঠন করতে সাহায্য করে। তো কিছু বহু শর্করা আছে, যার জন্য আমি বলছিলাম যে বহু শর্করা কিন্তু বেশ অনেকটাই আমাদের হেলদি। আমাদের যদি দৈনন্দিন জীবনে আমি যদি নর্মাল বা সিম্পল সুগারকে এবং
আহ এই পলিস্যাকারাইডসকে যদি আমি রাখতে বেশি বলি, তাহলে কিন্তু আমাদের উচিত আমরা বহু শর্করা মানে পলিস্যাকারাইডস কে খাবারে বেশি রাখবো রাদার দেন সিম্পল কার্বোহাইড্রেটস। ঠিক আছে, কারণ এটা খুব ভালো কাজ, যেটা হচ্ছে যেটা বহু শর্করার মধ্যে এমন কিছু শর্করা থাকে যারা কিন্তু প্রপারলি আমরা যে দানা শস্য বা এগুলো খাচ্ছি বা ভেজিটেবলস খাচ্ছি তার মধ্যে কিন্তু প্রচুর এই রেজিস্ট্যান্স স্টার্চ থাকে। সেজন্য বলা যে ফলের চেয়েও ভালো কিন্তু হচ্ছে ভেজিটেবল। ফল ইনডিড ভালো, কিন্তু ফল সবজি কোনটা বেশি ভালো যদি আমাকে বলা হয়, অবশ্যই আমি বলবো ভেজিটেবল বেশি ভালো। কারণ ভেজিটেবলের মধ্যে শর্করা রয়েছে, সেটা কি শর্করা রয়েছে? সেটা এই বহু শর্করা রয়েছে, এই স্টার্চ রয়েছে ওখানে। ভেজিটেবলস এর মধ্যে কিন্তু বেশিরভাগ ভেজিটেবলস এর মধ্যে কিন্তু সিম্পল কার্বোহাইড্রেটস কোনোভাবেই থাকে না। যা যা কার্বোহাইড্রেট থাকে সেগুলো সব কটাই কিন্তু বহু শর্করা বা পলিস্যাকারাইডসই থাকে। তো সেই জন্য পলিস্যাকারাইডস কি করছে, এক তো নিজে পুরো ডাইজেস্ট হতে পারছে না স্মল ইন্টেস্টাইনে, সেই জন্য সে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে পৌঁছে যাচ্ছে। লার্জ ইন্টেস্টাইনে পৌঁছে গিয়ে কিন্তু ফার্মেন্টেশনে মানে পাচন তন্ত্রকে স্মুথ রাখার জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এবং ফার্মেন্টেশন তৈরি করে। আমরা জানি ফার্মেন্টেশনকে বাংলায় বলে হচ্ছে পচিয়ে দেওয়া, ফার্মেন্টেশনকে পাতি বাংলায় বলা হয় পচিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে এই ভালো স্টার্চ গুলো কি করে, পলিস্যাকারাইডস গুলো কি করে, ওই আমাদের লার্জ ইন্টেস্টাইনে গিয়ে পচিয়ে দিয়ে সমস্ত খাবারকে পচিয়ে কিছু ভালো ব্যাকটেরিয়া তৈরি করে, যারা কিন্তু এই পুরো পাচনতন্ত্রের ডাইজেশন প্রসেস বা এই যে হজম হওয়ার যে প্রসেস সেটাকে স্মুথ রাখতে সাহায্য করে এবং প্রচুর জল ধরে রাখতে সাহায্য করে বডিতে, এবং বাল্ক অ্যামাউন্ট অফ স্টুল তৈরি করে। এবং স্টুল তৈরি করলে জানি যে আমাদের এক্সেস যে দরকারহীন যে খাবার এবং নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু এই স্টুলের মাধ্যমেই আমরা জানি, রেচন পদার্থের মাধ্যমেই কিন্তু আমাদের বডি থেকে বেরিয়ে যায়। তো এই স্টার্চ কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এবং ভালো কাজ করে আমাদের শরীরে। তো কোথায় কোথায় পাবো এই রেজিস্ট্যান্স স্টার্চ? বেসিক্যালি আমরা হোল গ্রেন মানে রাই বা জোয়ার বাজরা মিলেট যেগুলো আছে, গম, বার্লি, ওটস, ব্রাউন রাইস, এগুলোর মধ্যে আমরা এই রেজিস্ট্যান্স স্টার্চটা বেশি পাবো। গ্রিন বানানাতে খুব কম পাওয়া যায়। এছাড়া কিছু আমরা লেগিউমস বা আমরা যদি বলি ডাল জাতীয় শস্য, যেরকম বললাম যে ড্রাইড বিনস, মটরশুটি, তারপরে লেন্টিলস মানে হচ্ছে আমাদের মুসুর ডাল, বিনস, যে কোনো রকম বিনস এবং খানিকটা আলুতেও কিন্তু এই রেজিস্ট্যান্স স্টার্চটা পাওয়া যায়। আচ্ছা, তো রেজিস্ট্যান্স স্টার্চটা কেন ভালো আমাদের শরীরের জন্য? বেসিক্যালি এটা আমাদের গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করে এবং ওয়েট লসও সাহায্য করে, আর হচ্ছে সেকেন্ড মিল এফেক্ট তৈরি করে আমাদের বডিতে। কি করে গ্লুকোজ মেটাবলিজমে বা গ্লুকোজে আমাদের বডিতে আসছে সেই কাজটাতে সাহায্য করছে যদি বলি, যেটা বললাম যে রেজিস্ট্যান্স স্টার্চ আমাদের বডিতে ইনসুলিনের কাজকে বাড়িয়ে দেয়। ইনসুলিনের কাজকে আমাদের বাড়িয়ে দেয় কারণ আমরা জানি যে ইনসুলিন আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন তৈরি হয়, রাইট? তো আমরা খাবারের মাধ্যমে এই চাল, খই, ওটস, রাই, যে কোনো বার্লি, এই সমস্ত যে কার্বোহাইড্রেট খেলাম, যে যেটা ইচ্ছে, ব্রেকফাস্টে খেলাম, কেউ লাঞ্চে খেলাম, কেউ ডিনারে খেলাম, যাই খেলাম, তো সেখান থেকে আমরা জানি যে অবশ্যই বডিতে এলে সবাই যে যত কার্বোহাইড্রেট মানে যতই কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফর্মে থাকুক না কেন, বডি কিন্তু একমাত্র জানে যে গ্লুকোজ যদি আসে তবেই আমি আমার সেলগুলোতে ঢুকতে দেবো, না হলে এর বাইরে কোনোভাবেই আমি গ্লুকোজ ছাড়া আমি কাউকে বডিতে এন্টার করতে, বডি মানে সেলেরতে আমি এন্ট্রি করতে দেব না। তো বেসিক্যালি আমাদের এই ইনসুলিন যে হরমোনটা আছে, ইনসুলিন কি করে, এই যে কার্বোহাইড্রেট থেকে আস্তে আস্তে ভেঙে 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 স্টেপ বাই স্টেপে ভেঙে যে গ্লুকোজ তৈরি হলো, সেই গ্লুকোজটাকে ক্যারি করে নিয়ে বাহক একটা রিসেপ্টরের মাধ্যমে বহন করে নিয়ে প্রত্যেকটা সেলে, প্রত্যেকটা কোষের মধ্যে ঢোকার চেষ্টা করে। ঠিক আছে, ঢোকার চেষ্টা করে এবং এনার্জি প্রোডাকশন করতে সাহায্য করছে।
তো যত বেশি রেজিস্ট্যান্স স্টার্চ বা এই স্যাকারাইডসটা আমরা খাবারের মাধ্যমে আমাদের বডিতে এন্ট্রি করাবো, তত কি হবে, আমাদের বডিতে ব্লাড সুগার লেভেলটা মেনটেন হবে। কিভাবে হবে? কারণ এই যে পলিস্যাকারাইডস আছে, এই যে স্টার্চ পাওয়া যায় যে ভেজিটেবলস আমি বললাম, দানা শস্য, বিভিন্ন ডাল জাতীয় এর মধ্যে আছে, এবং ওটস, রাই, জোয়ার, বাজরা এর মধ্যে এগুলোতে যে বেশি আছে, যেগুলো যে স্টার্চটা আছে, সেই স্টার্চটা এক তো আমাদের বডিতে খুব ধীরে ধীরে আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়ায়, খুব ধীরে ধীরে, একবারে তো আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়াই না। কারণ কারণ পলিস্যাকারাইডস এদের ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হতেই অনেকটা সময় চলে যায়। তাই জন্যই এরা অনেকটা সময় পরে গিয়ে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়ায়। এরা কিন্তু 5 মিনিটে কখনোই ব্লাড সুগার লেভেল বাড়াতে পারে না, যেটা কিনা এক ফোঁটা চিনি খেলে বা একটা ক্যান্ডি খেলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার 5 মিনিটে আমার ব্লাড সুগার যদি আমি টেস্ট করি, টিপস নিয়ে রক্ত দিয়ে যদি আমি টেস্ট করি, আমি দেখবো আমার ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে নর্মাল টাইমের থেকে। কিন্তু যদি আমরা এই ওটস খাই, যদি আমরা রাই, জোয়ার, বাজরা এই মিলেটস গুলো নিই, এখান থেকে যে কার্বোহাইড্রেট পেলাম, সেখানেও তো কার্বোহাইড্রেট ছিল, তাতেও আমার বডি এনার্জি হলো। তখন আমি কি কি দেখবো? দুটো চেঞ্জেস। এক তো আমার অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে পেটে রয়েছে, ঠিক আছে। আর যদি আমি চিনি খাই, আমি দেখবো খানিকক্ষণ পরেই আমার আবার খিদে পেয়ে গেছে, মানে খানিকক্ষণ মানে এই 10 মিনিটের বা 20 মিনিটের মাথায় আমি দেখবো খিদে পেয়ে গেছে আমি। তো সিম্পল কার্বোহাইড্রেট মানে হচ্ছে চিনি কি দুটো ক্ষতি করলো, এক তো হচ্ছে আমার খুব তাড়াতাড়ি খিদে পাইয়ে দিল, দ্বিতীয়ত হচ্ছে আমি যদি 5 মিনিট পরে যদি আমার ব্লাড টেস্ট করি, আমি দেখবো আমার নর্মাল টাইমে যে ব্লাড সুগার লেভেল থাকে তার থেকে অবশ্যই 5 ইউনিট অ্যাটলিস্ট বা 10 ইউনিট ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে। তো এইটা হচ্ছে সমস্যা আমাদের সিম্পল কার্বোহাইড্রেট বা চিনিকে নিয়ে বা গ্লুকোজকে নিয়ে। খুব তুরন্ত গিয়ে আমার ব্লাড সুগারে মিশেও যাবে, আর খুব তুরন্ত গিয়ে আমার ব্লাড সুগার লেভেলকে বাড়িয়েও দেবে, ব্লাড সুগারের স্পাইকটাকে একদম বাড়িয়ে দেবে। আর এই যে পলিস্যাকারাইডস বা এই যে জটিল যে বহু শর্করা গুলো আছে, জটিল শর্করা বা জটিল শর্করার মধ্যে আমরা দেখলাম পলিস্যাকারাইডস মানে বহু শর্করা পড়ে। তো এই বহু শর্করার মধ্যে যে রেজিস্ট্যান্স স্টার্চটা থাকে, সেটাই আসল খেলা খেলে দেয়, এবং সেটাই হচ্ছে মেইন আমাদের ব্লাড সুগার লেভেলকে খুব ধীরে ধীরে বাড়ায়। কারণ এ তো বহু শর্করা, একে ভাঙতে ভাঙতে প্রায় প্রত্যেকটা স্টেপে ভেঙে ভেঙে তো শেষ পর্যন্ত কি গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ ছাড়া তো অন্য কোনো ভাবে বডি নিতে পারবে না, মানে বডি মানে কোষ বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে অনেকটা সময় এর পুরো ভাঙতেই টাইম চলে যায়। তো এর জন্য কি হয়, এরা খুব অনেকক্ষণ মানে একটুখানি পরিমাণে খেলে অনেকক্ষণ আমাদের পেটেও খুব ভারী মনে হয়। আমাদের প্রচুর বডিতে জল ধরে রাখার ক্ষমতা রাখে এই স্টার্চ, এবং আমাদের ব্লাড সুগার লেভেলটাকে খুব ভালোভাবে মেনটেন করে, খুব দেরি করে কিন্তু এটা আস্তে আস্তে ভেঙে ভেঙে ব্লাড সুগার লেভেলটাকে বাড়ায়। তো সেই জন্য অবশ্যই ওয়েট লস জার্নিতে যারা থাকবেন তাদেরকে কিন্তু সরল কার্বোহাইড্রেট বা সরল শর্করার থেকে তাদের কিন্তু বহু শর্করা বা এই জটিল শর্করার যে খাবার যে সোর্সেস গুলো আছে, যে খাদ্য উৎস আছে, তাদের কিন্তু তাদের উপর নির্ভর করতে হবে। মানে হচ্ছে এই ওটস, জোয়ার, বাজরা, রাগি, গম, বার্লি, তারপরে হচ্ছে যে কোনো রকম সবজি তো এগুলোর, এবং হচ্ছে দানা শস্য, কিনোয়া, এগুলো যে রয়েছে, তো এগুলোর উপর তাদেরকে বেশি ভরসা করতে হবে। ওয়েট লস যারা করবেন বা যারা জার্নিতে আছেন, তাদেরকে যত কম চিনি খাওয়া যায়, যত কম মানে সরল শর্করা রয়েছে সেরকম কার্বোহাইড্রেট কম যায়, সেগুলো দেখতে হবে। সেই জন্য ওয়েট লস জার্নিতেও ফল কিন্তু খুব লিমিটেড খাওয়া উচিত। মানে হচ্ছে ম্যাক্সিমাম 1 to 2 পোর্শন, এর বেশি কখনো ওয়েট লস জার্নিতে কিন্তু আমরা ফল দেব না। ইনফ্যাক্ট ডায়াবেটিক পেশেন্টকেও কিন্তু আমরা কিছু নির্দিষ্ট ফলই দিতে পারবো, যেটা না সে সারাদিনে একবার খাবে। কারণ একটাই এর মধ্যে ফ্রুক্টোজ আছে বা সিম্পল কার্বোহাইড্রেট আছে, যেটা কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দেবে। তাই ডায়াবেটিক কন্ডিশন এবং যারা ওয়েট লসের ক্ষেত্রে থাকবেন, তাদেরকে কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স স্টার্চ ওয়ালা খাবার বেশি দেবো, রাদার দেন আমরা ওই সরল শর্করা বা আমরা ওই চিনি, ক্যান্ডি, মিষ্টি এগুলো একদম কম রাখবো আমাদের খাদ্য তালিকায়।
তো সেকেন্ড মিল এফেক্টটা কি? সেকেন্ড মিল এফেক্টটা হচ্ছে আমাদের যে বললাম যে ব্রেকফাস্ট করার পর আমাদের সুগারের যে আমরা যে লাঞ্চ করব তার মাঝখানে কতটা ইনসুলিন বাড়ায়। তো দেখা গেছে যে যদি আমরা রেজিস্ট্যান্স স্টার্চ যদি আমরা মানে ওটস এগুলো যদি আমরা ব্রেকফাস্টে বেশি রাখি, তাহলে দেখা গেছে 33 to 50% ইমপ্রুভমেন্ট দেখা যায় ইনসুলিন সেন্সিটিভিটিতে। মানে আর এরকম 4টে সপ্তাহ যদি করা হয় তাহলে কিন্তু অনেকটাই ব্লাড সুগার লেভেলকে মেনটেন করা হয়, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। তার মানে ব্রেকফাস্ট যখনই করবো, যখন যদি আমরা এই লুচি পরোটা এগুলো যদি কম খেয়ে যদি আমরা ব্রেকফাস্টে ওটস, ডালিয়া, বাজরা রুটি, এগুলো বাজরা বা এগুলো যদি আমরা মিলেটস ইউজ করে যদি কোনো রুটি বা ইয়ে বানাতে পারি, এগুলো যদি ব্রেকফাস্টে রাখি, তাহলে কিন্তু আমার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ছে। মানে মানে হচ্ছে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে আমার খুব বেশি ব্লাড সুগার লেভেল বাড়বে না। সেক্ষেত্রে আমরা 33 থেকে 50% আমরা কিন্তু দেখেছি ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করা যায়, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে গেছে। আর এইরকম যদি আমরা 4 সপ্তাহ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট দেখবো আমাদের ব্লাড সুগার লেভেলকে মেনটেন করার জন্য। ঠিক আছে? তো ফাইবার আজকে আমি লাস্ট ডিসকাশন করব ফাইবার নিয়ে। তো ফাইবার আমি অলরেডি বললাম যেটা হচ্ছে যে আমাদের একটা ইনডাইজেশন পার্টস অফ প্ল্যান্ট, মানে হচ্ছে আমরা যে খাদ্য, আমরা যে শাকসবজি তরি তরকারি এগুলো খেয়ে থাকি, এবং যে আমি বললাম যে কিছু কিছু দানা শস্য মধ্যেও থাকে এই ফাইবার। ঠিক আছে? তো তাদেরকে ফাইবার কাকে বলবো? বেসিক্যালি ফাইবার হচ্ছে আমাদের এই প্ল্যান্টস এর কিছু কম্পাউন্ড যেগুলো হচ্ছে ডাইজেস্ট করতে আমরা পারি না, সেই কম্পাউন্ডস গুলোকে আমরা ফাইবার বলবো। তো আমরা দেখলাম যে নর্মাল কার্বোহাইড্রেট কে ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তো fiber cannot broken down into sugar, instead passes through stomach and intestine, remain undigested. আমাদের দৈনিক 30 থেকে 35 গ্রাম ফাইবার ইনটেক করা উচিত। তো ফাইবার কি? এখানে লেখা আছে ফাইবার হচ্ছে সেই প্ল্যান্টের অপাচিত অংশ যেটা আমরা খেলে ডাইজেশন হয় না, উল্টে ডাইজেশন না হয়ে সেটা কি হয়, ব্লাডেও অবশ্যই আমাদের গ্লুকোজ তো মানে বাড়াতে পারছে না। তো কি হয়, ডাইজেশন যখনই হয় না এই সমস্ত ফাইবার মানে এই প্ল্যান্টের যেই পোর্শন গুলো খেয়ে আমাদের পার্ট খেয়ে আমাদের ডাইজেশন করতে পারছে না, তারা আমাদের কোথায় যায়? আমাদের স্টমাকে চলে যায়। স্টমাক থেকে আমাদের পাচনতন্ত্র কিন্তু চলছে। ডাইজেস্টিভ সিস্টেমের প্রথমে স্টমাক আসে, তারপরে আমাদের পুরো এই ইন্টেস্টাইন আসে। ইন্টেস্টাইন মানে হচ্ছে অন্ত্র। তো প্রথমে স্টমাক, তারপরে হচ্ছে সেখান থেকে না ভাঙতে, যেহেতু ডাইজেশন মানে ডাইজেস্ট হতে পারে না, লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে গিয়ে কিন্তু অপাচিত অংশ ভাবেই রয়, এবং তার সাথে কি করে না, ফার্মেন্টেশন করে দেয়, মানে পচিয়ে দেয়। পচিয়ে কিছু ভালো ব্যাকটেরিয়াস তৈরি করে দেয় আমাদের লার্জ ইন্টেস্টাইনে, যেখানে কিন্তু এই লার্জ ইন্টেস্টাইনে এই ভালো ব্যাকটেরিয়াস গুলো তৈরি হয় বলে পুরো গোটা পাচনতন্ত্রের কাজকে স্মুথ রাখতে সাহায্য করছে। তো আমাদের দেখা গেছে ডেইলি খাবারে আমাদের 30 থেকে 35 গ্রাম ফাইবার অবশ্যই থাকা উচিত। আমরা দেখেছি অনেক সময় ফাইবার কম খাওয়ার জন্য আমাদের কনস্টিপেশনের সমস্যাও হয়, মানে অশ্বরো আস্তে কনস্টিপেশন প্রাইমারিলি, তারপরে আস্তে আস্তে সেটা কিন্তু পাইলসের সমস্যাতে গিয়েও দাঁড়ায়। অবশ্যই এটা ফাইবারের কম খাওয়ার জন্য হয় এবং জল কম খাওয়ার জন্য। তো কনস্টিপেশনের যে সমস্ত প্রবলেম থাকবে মানুষের, যে সমস্ত রোগীদের কনস্টিপেশনের সমস্যা থাকবে, তাদেরকে প্রত্যেক দিন ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে, মানে তরি তরকারি তাদেরকে অত্যন্ত বেশি খেতে হবে, শাক সবজি তাদেরকে বেশি খেতে হবে। তো ওই জন্যই বলা হয় প্রত্যেক সময় যেন তার লাঞ্চ এবং ডিনারের প্লেটে সবার আগে এক কুলো তাকে সালাড দিতে হবে, তাকে গ্রিন সালাড দিতে হবে, এবং তাকে মাঝে মাঝে গ্রিন স্মুদি ব্রেকফাস্টে বা গ্রিন জুস সেগুলোও তাকে রাখতে হবে, কারণ আমরা ফাইবার পাবো।
তো ফাইবারের জন্য অবশ্যই আমরা এই ওটস থেকেও আমরা বেশ কিছু ফাইবারস পাই, যেখানে আমরা স্টার্চও পাই। তো ফাইবার সমৃদ্ধ খাবার যদি পরিমিত না হয় তাহলে কি হবে, জল বডিতে শোষণ করার ক্ষমতাও কমে যাবে, কারণ ফাইবার যত বেশি থাকবে ওয়াটার ইনটেক তত বেটার হবে, এবং ওয়াটার রিটেনশন অফ বডিতে, কারণ আমরা জানি পুরো প্রসেস কিন্তু মানে এই ডাইজেশনের পুরো প্রসেসের জন্য কিন্তু আমাদের জল খুব ইম্পর্টেন্ট, তাই জল ধরে রাখতে হবে। জলও ধরে রাখতে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার না খাই তাহলে পর্যাপ্ত পরিমাণে জল ধরে রাখার ক্ষমতা থাকে না, অ্যাজ ওয়েল অ্যাজ ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে না, কারণ ফার্মেন্টেশন হবে না। তাই ফার্মেন্টেশনও জরুরি, জল ধরে রাখাটাও জরুরি, তাই ফাইবারকে অবশ্যই আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে হবে। তো আজকে আমি এই ফাইবার অব্দি পড়বো, পরের দিন বাকিটা শেষ করাবো। কারোর কোনো কোয়ারিজ থাকলে আমায় করতে পারেন, 5 মিনিট। ম্যাম আমরা যদি আমাদের ডায়েটের মধ্যে কার্ব গুলোকে বাদ দিয়ে দিই ফর ওয়েট লসের জন্য, মানে একটা বডি একটা স্টেটে চলে যায় না, কিটো স্টেট। কিটো স্টেট, রাইট? হ্যাঁ, যদি আমরা এটা করি, এটা মানে মিনিমাম যদি ধরো 7 ডেজ এর একটা জার্নিতে করি। উইন্ড নয়েজ আসছে নাকি হ্যালো, ম্যাম? আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছিলাম ম্যাম, যদি কার্বস গুলোকে বাদ দিয়ে দিই তা আমাদের বডিতে কি খুব খারাপ এফেক্ট পড়বে ফর ওয়েট লস? সেটা ফর ওয়েট লস সেটা 7 দিনের বেশি অবশ্যই করা উচিত হবে না। অনলি ফর 7 ডেজ না? যেহেতু Only for এটা 7 বইয়ে পড়েছিলাম তাই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ একদমই, কারণ হচ্ছে বডিতে আপনি যদি কার্বোহাইড্রেট, কোন রকম কার্বোহাইড্রেট না দেন তাহলে আপনার বডিতে, কি বললাম, সেল, আপনাকে 7 দিন কেন সময় দেওয়া হলো জানেন? কারণ হচ্ছে আপনার বডি 7 দিন আগেও যে কার্বোহাইড্রেটটা খাবে সেই কার্বোহাইড্রেটটাকে স্টোর করে রাখবে, স্টোর করে গ্লাইকোজেন হিসেবে নয় লিভার নয় মাসেলে স্টোর করে রাখবে। কারণ বেসিক্যালি আপনি খাবেন যদি কিটো ডায়েটে চলে যান, তাহলে আপনি প্রোটিন খাচ্ছেন আর ফ্যাট খাচ্ছেন, কোনো কার্বস রাখছেন না, মানে এনার্জি সোর্সের কোনো জায়গায় আপনি রাখছেন না। ওয়েট লস আপনার ডেফিনেটলি হবে, কিন্তু এই 7 দিনের বাইরে বা এইটাই হচ্ছে আপনার স্টোর, বডিতে ওই গ্লাইকোজেনটাই আপনার ওই 7 দিনের মতো আপনাকে স্টোর করে দিতে পারবে। মানে হচ্ছে আপনার যদি এখন ওয়েট বিশাল হয়, মানে আপনার প্রচুর এক্সেস ফ্যাট রয়ে গেছে বডিতে, তাহলে তো ওই কার্বোহাইড্রেট না পেয়ে ফ্যাট ভাঙতে শুরু করবে। এটাই তো লজিক, কেন আমরা কার্বোহাইড্রেটকে বাদ দিই, ফ্যাটকে মানে ফ্যাট যখন আমরা রিডাকশন করতে চাই বডিতে, ফ্যাট লস বা ওয়েট লসের জন্য কেন আমরা কার্বোহাইড্রেটকে বাদ দিই? বিকজ এক্সেস অফ ক্যালোরিজ বার্ন করবে, তাই জন্য। এক্স্যাক্টলি, কারণ বডিতে যে স্টোরড আপনার অলরেডি ফ্যাট রয়েছে, সেই ফ্যাট কখন কাজ করবে না, কার্বোহাইড্রেটকে যখন খুঁজে পাবে না তখন আস্তে আস্তে ভাঙা শুরু করবে। তো সেই জন্য আমরা ফ্যাটটাকে মানে এক্সট্রা কার্বোহাইড্রেট দিই না, কম রাখি। বাট যখন এই কিটো ডায়েটে আপনি চলে যাবেন এবং 1 সপ্তাহ বা তা 10 দিন করবেন, তখন আপনার কিন্তু বডিতে আস্তে আস্তে একটা ল্যাথার্জিক স্টার্ট হয়ে যাবে, যেখানে আপনাকে ব্রেনও কিন্তু একটা ব্রেন ফগনেসও স্টার্ট হবে, যেখানে হয়তো আপনি ক্লিয়ার কিছু ভাবতে পারছেন না বা আপনার এক জায়গায় মনোসংযোগ একটু নষ্ট হচ্ছে, এগুলো হয় কারণ হচ্ছে আপনার বডিতে কন্টিনিউয়াস বেসিসে কিন্তু কোনো গ্লুকোজ পৌঁছাচ্ছে না আপনাদের। বডি তো আপনার এক্সেস ফ্যাট কে নিয়ে, ব্রেনে তো ফ্যাট নেই, ব্রেনে তো অক্সিজেন লাগবে আর গ্লুকোজ লাগবে ব্রেনকে এনার্জাইজ করার জন্য। তো কিছু আপনাকে সেই সোর্সেস দিয়ে দিল, কিছু দিন আপনাকে ইয়ে করলো, কিন্তু এই কিটো ডায়েট করতে গেলেও প্রচুর পরিমাণে কিটো কিন্তু রিলিজ করে বডিতে, এবং সেটা আলটিমেটলি কিন্তু আমাদের বডিতে সাস্টেনেবল নয়। তাই ওই শকটা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট, ওয়েট লসের জন্য বডিকে ওই কার্বোহাইড্রেট খাচ্ছি না, এই 7 দিন বা 10 দিন আমি এই শকটা দিলাম, তো অনেক আস্তে আস্তে ফ্যাটটা ভেঙে দিল, তারপরে এটা আপনার শুরু করা উচিত। তখন কিন্তু আপনাকে এই ফাইবার রিচ খাবার, ফাইবার রিচ কার্বোহাইড্রেট আপনার খাওয়া উচিত, মানে ডালিয়া খেতে পারেন, ওটস খেতে পারেন, এই জন্য 7 দিনের জন্য দিয়েছে না টাইম পিরিয়ড? হ্যাঁ 7 থেকে 10 দিন, ইয়েস 7 থেকে 10 দিন, তার বেশি নয়। মাইন্ডটা ওটা কি বলেন আপনি, ফিটনেস আপনি ফ্রিকলনেস হবে, আপনার ব্রেনে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছাবে না পর্যাপ্ত পরিমাণে, আপনি ভাবতে পারবেন না প্রপারলি। আপনার বডিকে শক দেওয়ার জন্য যদি ওই ডায়েট প্ল্যান করা হয়, কিটো ডায়েট করা হচ্ছে, কিটো বডি এবং এই দীর্ঘদিন কিটো ডায়েট করলে প্রচুর পরিমাণে কিটোন থ্রু ইউরিন থ্রু স্টুল বডি থেকে বেরিয়ে যায়, এবং
আপনার আস্তে আস্তে যে নর্মাল আপনার ব্রেন ফাংশনস বা আপনার বডিতে কিন্তু আস্তে আস্তে একটা অ্যাক্ট স্টার্ট হয়ে যায় উইদাউট ডিজেল, উইদাউট ফুয়েল আপনার বডি কদিন চলবে? যা ফ্যাট আছে সেটা তো ঘাটছে, কিন্তু দীর্ঘদিন ধরে কখনোই কিটো বডিতে মানে কিটোন ডায়েট পালন করা উচিত নয়। কিটো ডায়েট পালন করা উচিত নয়, কারণ আপনার ওটা আপনি সাস্টেন করতে পারবেন না, ওই ধরনের ডায়েটে আপনি দীর্ঘদিন সাস্টেন ম্যাম করতে কিটো পারবেন। ডায়েটের জন্য কি কি কনজাম্পশন করা উচিত? অবভিয়াসলি প্রোটিন অ্যান্ড ফ্যাট, গুড ফ্যাটস। প্রোটিনের মাত্রা সব থেকে বেশি থাকে, সেক্ষেত্রে সারাদিনে লোকে মোটামুটি তার বডি ওয়েট অনুযায়ী তাকে মোটামুটি তার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে প্রোটিন থাকে, মানে ম্যাম বডি ওয়েটের সাথে প্রোটিন কি করে ক্যালকুলেট করতে একটু দেখাবেন ম্যাম? বডির সাথে আমাদের রেগুলার বডি ওয়েট, আপনার যদি স্ট্যান্ডার্ড বডি ওয়েট 60 কেজি বা 70 কেজি হয়ে থাকে, তাহলে আপনার প্রতিদিন ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট থাকবে 0.8 ইন্টু ইয়োর স্ট্যান্ডার্ড ওয়েট। আপনার সেটা 60 হতে পারে বা 70 ম্যাম হতে পারে। ইফ 70-90? হ্যাঁ, তো ওটা হচ্ছে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট। ম্যাম না, ম্যাম বললাম 90 কেজি ওয়েটের যদি আশেপাশে থাকে তাহলে কত? আপনার 90 কেজি দিয়ে আপনার ওয়েট, আপনার হাইট কত? ম্যাম 5'5". 5'5" মানে হচ্ছে 165 সেন্টিমিটার। যদি আমি 100 মাইনাস করি তাতে 65 হয়। আপনার আইডিয়াল ওয়েট হওয়া উচিত 65 কেজি। আপনি ওবিস, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি এক্সট্রা হচ্ছেন আপনি বা অন্য যার কথা জিজ্ঞাসা করছেন সেটা তার আমারই এক্সট্রা কথা জিজ্ঞেস করছি। 15 কেজি তার এক্সট্রা রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট হওয়া উচিত মোটামুটি 65। আপনার 65 যদি আপনার আইডিয়াল বডি ওয়েট হয়, 65 ইন্টু 0.8 রাখুন। 65 into 0.8, হ্যালো ম্যাম। হ্যালো, হ্যালো। 52 grams. ওটা হচ্ছে আপনার বডি ওয়েট বাড়ানোর ক্ষেত্রে কি করা উচিত? প্রোটিন রিচ খাবার বেশি খেতে হবে। বডি ওয়েট বাড়াতে হলে আপনার মাসেল বাড়াতে হবে, মাসেল বাড়ানোর জন্য প্রোটিন রিচ খাবার বেশি খেতে হবে। হ্যালো কার্বোহাইড্রেট কম। Thank you, Hello. miss. That's all from me. হ্যালো হ্যাঁ বলুন। ম্যাম বলছি যে যাদের ওই গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে কি ওই ফাইবার যুক্ত খাবার বেশি খেলে ওটা কি মানে ঠিক হতে পারে? আচ্ছা, গ্যাস্ট্রিক বেশি গ্যাস্ট্রিক যদি কারোর প্রবলেম থাকে, এনি গ্যাস্ট্রোর ইস্যুতেই আমরা বলি ফাইবার আপনি খাবেন, কিন্তু সেটা অবশ্যই কুকড ভার্সন। আপনি র ভার্সনে কখনো স্যালাড খাবেন না, দ্যাট ওয়ার্সেন ইয়োর ডাইজেস্টিভ প্রসেস। আপনার ডাইজেশন প্রসেস থাকে তার সে কিন্তু প্রবলেম তৈরি করবে, আপনার আরো বেশি গ্যাস অ্যাসিডিটি এগুলো তৈরি হবে। তো যদি আপনি সেটা রান্না করে বা বয়েলড করে খান, আপনার এই মানে এই ফাইবার তাতেও আপনার বডিতে যাবে, কিন্তু সেটা ভার্সনটা একটু কম, মানে সেটা আপনার বডিতে সমস্যা ক্রিয়েট করবে না। বাকি আপনার ওয়েট লস মেনটেন সবই হবে, আপনার এনার্জি সবই পাবেন। হ্যালো। ঠিক আছে, হ্যাঁ, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন আই এম টেকিং, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। শুনছি ভালো লাগছে। এই করোনার Thank you. আবহাওয়ায় যদি একটু দেন, মানে এখন তো আমাদের আবার নতুন করে করোনার আবহাওয়া এখন নতুন করে। হ্যালো। হ্যাঁ বলুন। যারা থিওনা করে তাদের করোনা হবে না। দেখুন, কোভিড এখন যদি আবার সেকেন্ড টাইম আসে, আমাদের প্রত্যেকের আই এম প্রিটি শিওর আমাদের প্রত্যেকের একবার করে আমরা টেস্ট করাই বা না করাই প্রত্যেকের একবার করে কোভিড হয়ে গেছে, রাইট? তো এটা আজকে কার্বোহাইড্রেটটা আলোচনা করার মাঝখানে আমি কোভিডটা নিয়ে আলোচনা করতে পারবো না, সেটার জন্য আমি পরে কোনো একদিন ডিসকাস করে দিতে পারবো। একটু গাইডলাইন্স দেন যে করোনার আবহাওয়ায় আমরা কিভাবে খাদ্য ব্যবস্থা করবো আর কি। ঠিক আছে, নেক্সট কোনো ক্লাসে করবো, সেটা আজকে নয়, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ এভরিবডি। না সরি, আজকে আর কোনো কোয়েশ্চেন দিতে পারবো না, আই এম অলরেডি লেট। তো আজকে আমি ক্লাস এখানেই শেষ করব। নেক্সট দিন আমি বাকি যে কার্বোহাইড্রেটের পোর্শনসটা রয়েছে সেটা আমি শেষ করে দেবো। বাট অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট, মানে আগে যা যা মানে পড়িয়ে দিচ্ছি চ্যাপ্টার্স গুলো প্লিজ একটু ভালো করে দেখে নেবেন, যাতে কিনা কোনো কিছু ডাউটস থাকলে সেটা আগেই ক্লিয়ার করে নেওয়া উচিত, বা অ্যাটলিস্ট ক্লাসের শেষে এসে ক্লিয়ার করা উচিত, ঠিক আছে? যাতে কিনা পরের দিনই নতুন যখন টপিক স্টার্ট করব তখন সেটা জমিয়ে না রাখা হয়, জমিয়ে থাকলে সব কিছু জমতে থাকবে। তো একবার মানে পরপর ক্লাসে সেটা যদি আমরা সলভ করে নিই, সেটা পরবর্তী খেলেও দুজনের ক্ষেত্রে ইজি হবে বুঝতে এবং বোঝাতে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি নেক্সট ক্লাস আপনাদের আমি পুরো আপডেট করে দিয়েছি সবার, আমি ক্লাসেস আপডেটস আপনারা পেয়ে যাবেন। আপনারা গেলেই প্রোফাইলে গেলেই আপনার
এই এই সপ্তাহে যত যা ক্লাস আছে সবকটার আমি আপডেট করে দিয়েছি, সবাই দেখে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, বাই বাই।